আওয়ামী লীগকে কবর দিতে চাই, বললেন খায়ের। শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই, বললেন চুন্নু। বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতা জুড়ে হাসপাতালে হাহাকার। এবং সর্বশেষ জানাবো, ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে কবর দিতে চাই, বললেন খায়ের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কবর দিতে চাই। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। মুসলমান হিসেবে বসবাস করতে হলে বিএনপিকে আগামীতে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকার যদি সত্যি চায় শেখ হাসিনা বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হোক, তাহলে তাদের আগে এটা প্রমাণ করতে হবে যে তার বিচারের পদ্ধতিটা প্রতিহিংসামূলক নয়, বরং পুনরুদ্ধারমূলক হবে। এটা নিশ্চিত করা গেলে তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের ওপর সঠিক চাপ প্রয়োগ করা সম্ভব। ভারতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই মুহূর্তে সেরকমটাই মনে করছেন এবং তাদের এই ধারণার একটা পরিপ্রেক্ষিত আছে। একান্ত আলাপচারিতায় এই ভাবনার কথা ও এর পেছনে যুক্তিগুলো শেয়ার করেছেন তারা। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলীয় প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী করিম আসাদ আহমদ খান সদ্য বাংলাদেশ সফর করে গেলেন। গত 25শে নভেম্বর থেকে শুরু হওয়া 4 দিনের ওই সফরে তিনি মূলত রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বিতাড়নের মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তা তদন্তে ব্যস্ত ছিলেন। তবে এই সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত 17 নভেম্বর ডক্টর ইউনূস যখন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেদিন তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে জুলাই আগস্টের অস্থিরতার সময় আন্তর্জাতিক অপরাধ যারা ঘটিয়েছে সেই অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য তিনি করিম এ খানকে সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। ফলে এটা প্রত্যাশিত ছিল যে ঢাকাতেই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে এবং হয়েছেও তাই। সেদিনের বৈঠকের পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, জুলাই আগস্ট গণহত্যা এবং শেখ হাসিনার 16 বছরের শাসনে অসংখ্য গুমের ঘটনার আইসিসিতে যাতে মানবতা বিরোধী অপরাধে তার বিচার করা যায়, বাংলাদেশ সরকার সেটা নিশ্চিত করতে চাইবে। আরও জানানো হয়, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইসিসি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে প্রসিকিউটর করিম এ খান আশ্বাস দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা কেন আইসিসিতে এই অভিযুক্তদের বিরুদ্ধে একটি পৃথক বা সমান্তরাল তদন্ত প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি উপলব্ধি করেছে যে আইসিটিবিটিতে এই বিচারের কোনো সীমাবদ্ধতা আছে এবং সেই ট্রাইব্যুনালে বিচার হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে? ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তা আছেন এবং বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া বা না দেওয়ার বিষয়টি যাদের উপর নির্ভর করছে, সেই ভারত কিন্তু মনে করছে আইসিটিবিটিতে বিচার হলে শেখ হাসিনা বা অন্য অভিযুক্তরা সঠিক বিচার পাবে না। এই কথা বলে করার যথেষ্ট কারণ আছে। আর ভারত যদি মনে করে সেই বিচার সুষ্ঠু হয়নি, তাহলে যে তাকে ফেরত দেওয়ার প্রশ্ন উঠবে না, এর কথা বলাই বাহুল্য। সেই আইসিটিবিটিতে বিচার হলে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। এটা জানতে দিল্লিতে বাংলা ট্রিবিউন কথা বলেছে আন্তর্জাতিক আইনের একাধিক বিশেষজ্ঞ সঙ্গে। এদের মধ্যে ভারতের 2 জন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলও আছেন, যারা নরেন্দ্র মোদী সরকারের শীর্ষস্থানীয় আইন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এই বিষয়ে তাদের যুক্তিগুলো ঠিক কি, এই প্রতিবেদনে সেটাই সংক্ষেপে তুলে ধরা হলো। বিশেষজ্ঞরা বলছেন, আইসিটিবিটিতে বিচারের মূল ভিত্তি হলো 1973 সালে বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ আইন, যার প্রধান লক্ষ্য ছিল 71 মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার। সেই সময় আন্তর্জাতিক অপরাধ সংজ্ঞায়িত আইনের উদাহরণ ছিল মাত্র 2টি, নুরেমবার্গ ট্রাইব্যুনাল ও টোকিও ট্রাইব্যুনালের সনদ। 1973 সালে আইনের খসড়া প্রণেতারা এই 2টি সংজ্ঞা গ্রহণ করেই মানবতা বিরোধী অপরাধের তালিকায় নির্যাতন, অপহরণ এরকম কয়েকটি অপরাধ যুক্ত করেছিলেন। কিন্তু বিগত 50 বছরে মানবতা বিরোধী অপরাধের তালিকা অনেক বেশি সম্প্রসারিত, পরিমার্জিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত 2টি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, রুয়ান্ডা ও যুগোস্লাভিয়ার গণহত্যার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল যেসব রায় দিয়েছে, তারপর মানবতা বিরোধী অপরাধের সংখ্যা অনেক পরিবর্তিত হয়েছে। এখন সেগুলোকে বিবেচনায় না নিয়ে আইসিটিবিটিতে যদি 1973 সালের আইনের ভিত্তিতে তদন্ত বিচার চালায়, তাহলে তা কিছুতে আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃতি পাবে না।
ভারতের আইন বিশেষজ্ঞরা মনে করছেন আইসিটিবিটিতে যে রাজনৈতিক পক্ষপাত মুক্ত নয় সেটা তারা এখনো প্রমাণ করতে পারেনি। ভারতের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর কথায়, এখন যিনি ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি, আগে ৭১-এর অপরাধগুলো যখন বিচার চলছিল তখন তিনি জামায়াতের অভিযুক্ত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন। সেরকম বেশ কিছু মামলা এখনো ঝুলে আছে যতদূর জানি। সেদিক থেকে নতুন করে সরকারি প্রধান প্রসিকিউটর হিসেবে তার নিরপেক্ষ থাকা নিয়েও প্রশ্ন ওঠা অমূলক হবে না। ভারতের এই আইনজীবীর অভিযোগ, ট্রাইব্যুনালে বিচার দ্রুত করার জন্য তদন্তকারীরা বা প্রসিকিউশন সহজ পন্থা অবলম্বন করেছেন, তাতেও বিচার প্রক্রিয়ার সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৩ দিনের রিমান্ড প্রসঙ্গ টেনে আনেন। তার ভাষ্যমতে, এত দীর্ঘ সময় রিমান্ডের কারণে আসামিকে নিয়ে যা খুশি বলিয়ে নেওয়া খুব সহজ। ভারতে বাংলা ট্রিবিউন যে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেছেন, তারা প্রত্যেকেই একমত যে শেখ হাসিনা প্রত্যর্পণের জন্য বলিষ্ঠ দাবি পেশ করতে হলে বাংলাদেশকে আগে প্রমাণ করতে হবে সে দেশে অভিযুক্তদের পক্ষপাতহীন, সুষ্ঠু ও ন্যায় বিচার সম্পন্ন হবে। এটাই তার প্রত্যর্পণের প্রথম ও প্রধান শর্ত। ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও একাধিক রাজ্যে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা বিক্রমজিৎ ব্যানার্জির কথায়, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ এলে তার একটা কূটনৈতিক বা রাজনৈতিক মাত্রা যেমন আছে, তেমনি একটা আইনগত মাত্রা আছে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই সিদ্ধান্তটা নেওয়ার আগে দেখতে চাইবেন বাংলাদেশে অভিযুক্তদের সঠিক বিচার নিশ্চিত করা যাচ্ছে কিনা। সেটা যদি না হয় তাহলে সেই অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রশ্ন উঠবে না বলেছিলেন তিনি। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই, বললেন চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই। দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তিনি বলেন, আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে। চুন্নু আরো বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে। তিনি দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতা জুড়ে হাসপাতালে হাহাকার। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি রোগীরা কলকাতা হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল গত শুক্রবার থেকে অন্তত ৫ জনের অস্ত্রোপচার বাতিল করেছে। বাংলাদেশি এই রোগীরা সেখানে ভর্তির জন্য রিপোর্ট না করায় কর্তৃপক্ষ অস্ত্রোপচার বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পিয়ারলেস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত মিত্র বলেন, আমরা তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না। আমরা ধারণা করছি তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবেন না, তারা এখন ভ্রমণ করতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত আরো ১৫ বাংলাদেশি রোগীর অস্ত্রোপচারের সময় নির্ধারিত রয়েছে। আমাদের সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না। আমাদের হাসপাতালে অনলাইন পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশি রোগীরা অনলাইনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন, তবে এখনো পর্যন্ত কেউ এটি করেনি। কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকে চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় ৭৫% হ্রাস পেয়েছে। তবে এই সময়ে অন্তত ৫০ জন রোগী হাসপাতালটিতে অনলাইন চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালের পরিকল্পনা এবং ভিসা আমন্ত্রণ পত্র দ্রুত ইস্যু করা সত্ত্বেও অনেক রোগীর নির্ধারিত ওপিডি অ্যাপয়েন্টমেন্ট এবং ভর্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ডিসান হাসপাতালের পরিচালক শাওলি দত্ত বলেন, যে রোগীরা ভ্রমণ করতে পারছেন না, আমরা বাংলাদেশে তাদের চিকিৎসকদের কাছ থেকে সেবা নেওয়ার এবং শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসককে জানানোর পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে অনলাইনে পরামর্শ নেওয়ার প্রস্তাব করছি। এই ভার্চুয়াল পরামর্শ পরিষেবা রোগীদের স্বাস্থ্য